বন্ধুরা, কয়েকদিন একটু আমি ব্যস্ত ছিলাম, তার জন্য একটু ক্লাসগুলো বন্ধ ছিল। আজকে আবার আমি তোমাদের পেজ নাম্বার 140 এবিটি এর পেজ নাম্বার 140 এর ম্যাথ সলিউশন নিয়ে চলে এসেছি। আর তোমরা জানো আমার কি, আমি প্রত্যেকবারে ক্লাসে বলি যে যেগুলো যে শর্ট কোশ্চেনের 1 নাম্বার 2 নাম্বার সব বলে দেবো, বা লং কোশ্চেনের যেগুলোর মধ্যে একটু কঠিন টাইপের আছে, মানে যেগুলো ধরো বইতে নেই বা যেগুলো একটু সলভ করতে তোমাদের অসুবিধা হবে, সেগুলোই আমি জাস্ট একটু দেখিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আজকে পেজ নাম্বার ভিডিওটা বড় না করে পেজ নাম্বার 140টা আমরা শুরু করি বা আলোচনা করি। ঠিক আছে? কারণটা হচ্ছে কি, কারণ যদি আমরা সব ক্যালকুলেশন করতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, বলেছে এখানে কোন মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? যদি আমি ধরো বার্ষিক সুদের হার r ধরি, তাহলে x বছরে দ্বিগুণ হয়, তাহলে x বছরে দ্বিগুণ হলে ধরো p টাকার উপরে তোমার x বছরে সুদ কত হবে? ptr/100, pxr কত 100 প্লাস আসল কত p, দ্বিগুণ হয় মানে কত হয়ে যাবে? 2p হয়ে যাবে। ঠিক না? 2p হয়ে যাবে। তার মানে এখানে দেখো 2p টা কার সাথে সমান হবে? আসল প্লাস সুদের সাথে সমান হবে। এখানে p ক্যান্সেল হবে, তাহলে কত হয়ে যাবে? xr/100 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো এইখান থেকে দেখো আমি r ইকুয়াল টু ডাইরেক্ট বের করতে পারবো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, পাশে 100 চলে আসবে, মানে 100/x হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দুই একটা বলেছে 2r² প্লাস 5x প্লাস k মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত হয়? আচ্ছা, বীজদ্বয়ের পরস্পর অনন্য মানে কি? না, দুটো বীজ যদি আলফা, একটা যদি আলফা হয় আরেকটা কত হবে? 1/আলফা হবে। আর বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি? না, বীজদ্বয়ের গুণফল সমান আমরা জানি c/a। তাহলে k মাইনাস 3 বা a মানে এখানে কত আছে? 2। তাহলে এটা তো দেখো 1 হয়ে যাবে। তাহলে k সমান কত হয়ে যাবে? এই পাশে 2 আসবে প্লাস 3, মানে কত হয়ে যাবে? 5। k সমান কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো k এর মান 5 হলো। p q r s একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ p এর মান কত হবে? ঠিক আছে? তো কোণ p এর মান কত হয়ে যাবে এখানে? না, কোণ p এর মান হয়ে যাবে এটা 90 ডিগ্রি। এটা আর বলার কিছু নেই। তবে চারটা বলেছে দেখো, এটা হয়ে যাবে কত? তিনটা হয়ে যাবে 90 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলোর সম্পর্ক হয়। আচ্ছা, তারপরে বলেছে থিটার মান কত? দেখো 2 cos 3 থিটা ইকুয়াল টু কত আছে? 1 আছে। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2 হবে। আচ্ছা, 1/2 মানে cos কতর মান? না, cos 60 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? 3 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। 3 থিটা সমান কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 3 থিটা সমান যদি 60 ডিগ্রি হয়, থিটা সমান কত হবে? 3 দুগুণে 6 কে 0, 20 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা সমান আমার কত হয়ে গেল? 20 ডিগ্রি হয়ে গেল। এবারে আমরা একটু এটাকে বাকিগুলোকে মুছে নিই। এখান পর্যন্ত আশা করি তোমাদের বোঝা গেছে। আচ্ছা, এটা তো থিটা হয়ে গেল 20 ডিগ্রি। এবার বলছি দেখো, দুটি লম্ব বৃত্তের সমান আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 আছে, ব্যাসার্ধের দুইটির অনুপাত করতে হবে। আচ্ছা, আয়তন সমান মানে কি করতে পারি? লম্ব বৃত্তের ক্ষেত্রে পাই r1 স্কয়ার h1 সমান কি করতে পারবো? পাই r2 স্কয়ার h2। এইটা আমরা করতে পারবো। ঠিক আছে? এবারে দেখো, এখান থেকে পাই পাই তো ক্যান্সেল হবে, আমাকে ব্যাসার্ধের অনুপাত বলেছে। ব্যাসার্ধ মানে আমি এখানে লিখতে পারি r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? না, h2 বাই কি লিখতে পারবো? h1। আচ্ছা, h2 বাই h1 যে লিখতে পারবো, এখানে দেখো উচ্চতার অনুপাত কত দেওয়া আছে? 1/2, মানে ছিল কত হয়ে যাবে? 2/1। তাহলে এখানে r1 অনুপাত r2 ইকুয়াল টু কত হয়ে যাবে? স্কয়ার আছে মানে হয়ে যাবে √2 অনুপাত 1। বুঝা গেল? তারপরে এটা বলেছে এত 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 35 না থাকলে, যদি এইটা আছে, যদি 35 না থাকে তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত? না, মধ্যমা বৃদ্ধি পাবে 0.5। এটা কিছু না, প্রথমে সবগুলোর গড় বের করে নিলে, তারপরে 35 কে বাদ দিয়ে গড় বের করবে, মধ্যমা বের করবে, দিয়ে বিয়োগ করবে। মানে প্রথমে মধ্যমা বের করবে 30 প্লাস 29 প্লাস 29 প্লাস 36 প্লাস 37 প্লাস 38 প্লাস 40 বাই কত করবে? 1 2 3 4 5 6 7 দিয়ে ভাগ করলে, 35 টাকা বাদ দিয়ে বাকি সবগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করলে, দিয়ে যেটা বিয়োগ করে দিবে হয়ে যাবে। আচ্ছা, দুই থেকে একটা কি বলেছে? এত সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে? ঠিক আছে? দেখো, অপর বীজটির মান কত হবে? আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ কি হয়? x স্কয়ার প্লাস বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস কি আলফা বিটা। রাইট? আচ্ছা, এখানে দুটো বীজ, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাবে? আলফা প্লাস বিটা সমান হয়ে যাবে মাইনাস বি বাই এ হয়। তো দুটো বীজের সমষ্টি হলো মাইনাস বি বাই এ। অলরেডি এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, মানে 2 প্লাস কত হয়ে যাবে? বি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর আলফা বিটা সমান কত? সি বাই এ, মানে আলফা বিটা সমান কত হয়ে গেল? 6। আলফা বিটা সমান কত হয়ে গেল? 6 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আলফা বিটা সমান যদি 6 হয়, একটা বীজ বলা আছে 2, তাহলে এখান থেকে বিটা সমান আমি কত পেয়ে যাব? 3। আলফা সমান যদি আমি 2 বসাই, বিটা সমান কত পেয়ে যাব? 3। তাহলে দেখো, আলফা সমান 2 বসাবো, বিটা সমান 3 বসাবো, 3 দুগুণে 5। তাহলে বি সমান এখানে কত বেরিয়ে যাবে? 3 বেরিয়ে যাবে। বি সমান 3, আর অপর বীজটার মান অলরেডি কত হয়ে গেল? 3 হয়ে গেল। ঠিক আছে? বি সমান 3, অপর বীজটার মান হয়ে গেল 3। আচ্ছা, বলেছি তিনজন একটি যৌথ ব্যবসা লগ্নিকৃত মূলধনের অনুপাত, ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত, লগ্নিকৃত সময়ের অনুপাত কত হবে? তো সময়ের অনুপাত যদি বের করতে হয়, দেখো এখানে কি করবে। ঠিক আছে? তো এখানে দেখো মূলধনের অনুপাত 3, মূলধনের অনুপাত এইগুলা, তো মূলধনের অনুপাতটা ধরো আমি যদি ধরি, আচ্ছা, এটা দেখে নাও। দেখো, মূলধনের অনুপাত 3:4:6 আছে। ঠিক আছে? আচ্ছা, প্রাপ্ত লাভের অনুপাত কত আছে? 3:2:9 আছে। তাহলে এখান থেকে এই দুটো সমান হবে। তো মূলধনের অনুপাত 3x সমান কত করতে পারবো? 3। ঠিক আছে? আর এটা 4y সমান করতে পারবো 2। আর এটা 6z সমান করতে পারবো 9। কারণ কি, মূলধনের অনুপাত হিসাবেই তো সে লাভটা পাবে। আর আমি টোটাল মূলধন দিয়েছি 3x, এখানে x সমান কত পেয়ে যাবো? 1 সময়টা। y সমান কত পেয়ে যাবো? 1/2। এগুলো হচ্ছে সময়। x y যেটা হচ্ছে কি সময়, মূলধনের সাথে সময় গুণ করলে আমরা কি পাবো? লাভ পাবো। আচ্ছা, z সমান কত হয়ে যাবে? না, 3। 3 আর 2, z সমান কত হয়ে গেল? 9/6 মানে 3। এই দুটো ওইটা যদি অনুপাত করি, 1 অনুপাত 1/2 অনুপাত 3/2। ঠিক আছে? তাহলে 2 দিয়ে গুণ করো, 2 অনুপাত 1 অনুপাত 3। তাহলে কত হয়ে যাবে? 2 অনুপাত 1 অনুপাত 3 হয়ে যাবে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এ ও বি যদি 50 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে কোণ এসিবি এর মান হবে কত? ঠিক আছে?
এখানে দেখো কোন এসিবি এর মান, এখানে কোন এসিবি, ঠিক আছে, এখানে কোন এই যে এ ও বি, এই অঙ্কটা একটু ভুল আছে, আমি ছবি আঁকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা ধরো আমার যদি পরিকেন্দ্র হয়, ঠিক আছে, এটা যদি এ বি সি, এটা আমি নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার পরিকেন্দ্র হচ্ছে কত, আমি ও করি এখান থেকে এ, তো এখানে এসিবি মানে এসিবি এইটা আমাকে বের করতে হবে। আর দেওয়া আছে কি কোন এ ও বি, এইটা দেওয়া আছে, এটা হচ্ছে এইটা যদি 50 ডিগ্রি হয়, আমার এটা অ্যাকচুয়ালি কি কত হওয়া উচিত বলো দেখি। কারণ কোন এওবি সমান 2 ইন্টু কোন এসিবি হয়, মানে এটা 100 ডিগ্রি হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এসিবি সমান কত হয়ে যাবে, 50 এর হাফ মানে 25 হওয়া উচিত, কিন্তু এটা উত্তরটা আছে 20 ডিগ্রি, এটা ভুল দেওয়া আছে, এটা হবে কত 25 ডিগ্রি, কারণ কোন এ ও বি সমান হয় কত 2 ইন্টু কোন এ সি বি, এইটা হয়, এটা 25 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপরে এটা বলছে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান কত হবে। এখানে এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি হয় কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইনটু কি হবে, ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত হবে 2/3। দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার মানে কত 1, আর এখানে তাহলে হয়ে যাবে কত না cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 এর 3। তো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কত হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান কত হয়ে যাবে 2 এর 3ই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। প্রথম কথা হচ্ছে একটি চোঙের ক্ষেত্রে আয়তন ভি ইকুয়াল টু কত হয় না পাই আর স্কয়ার এইচ, এটা যদি ভি1 হয়, বলছে যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ মানে ভি2, যদি ব্যাসার্ধ এবং উচ্চতাই দ্বিগুণ করা হয় তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হয়ে যাবে 2 দুগুণে 4 আর স্কয়ার, আর উচ্চতা দ্বিগুণ করলে কত হবে 2h, মানে 8, 8 ভি1 হয়ে যাবে, মানে 8 গুণ হয়ে যাবে, ঠিক আছে, 8 ভি1 8 গুণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা আমরা যাওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, তারপরে কি বলেছে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাই কেন্দ্রবিন্দুর ভুজকে বলে কি মধ্যমা, এটা হয়ে যাবে মধ্যমা বলে। আচ্ছা, এবার শর্তমিতারে বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, যদি দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, তাহলে বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা, মানে 2 বছর পরে দ্রব্যটির মূল্য 81 টাকা। তো আমাকে দেখতে হবে 81 হচ্ছে কিনা, তাহলে এটা আমাদের সমহার বৃদ্ধির অঙ্ক, তাহলে 100 ইন্টু 1 মাইনাস কত করবো 10/100 তার কি হোল স্কয়ার, হোল স্কয়ার, তাহলে এটা কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 100 ইন্টু এখানে 0 0 কাটলে, ঠিক আছে, 10 মাইনাস x মানে একবার হবে 9/10 ইন্টু 9/10, এগুলো পুরো কেটে যাবে 100 100, হয়ে যাবে কত 81, তার মানে এটা ঠিক আছে, এটা হয়ে যাবে সত্য। আচ্ছা, a মাইনাস বি সমান কত 1/c, b মাইনাস c সমান কত 1/a, c মাইনাস c সমান কত 1/b হলে ভেদ ধ্রুবক তিনটি যোগফল হবে 1, ভেদ ধ্রুবক তিনটি যোগফল 1 হবে কিনা আমাকে দেখতে হবে। তাহলে দেখো এইখান থেকে প্রথমটা সমানুপাতিক আছে, মানে a মাইনাস b ইকুয়াল টু আমি লিখতে পারবো k1/c, তারপরে কি আছে b মাইনাস c সমান লিখতে পারবো কত k2/b, হলো। আচ্ছা, সরি b মাইনাস c সমান k2/a, তারপরে আছে c মাইনাস a সমান আমি লিখতে পারবো k3/b। আচ্ছা, এগুলো যদি যোগ করি তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এ কাটবে, মাইনাস সি প্লাস সি কাটবে, প্লাস বি মাইনাস বি, সবগুলো যোগ করলাম, তো এই পাশে তাহলে হয়ে যাবে কত k1/c প্লাস k2/a প্লাস k3/b সমান কত হয়ে যাবে 0, ঠিক আছে। তার মানে এখানে ভেদ ধ্রুবক তিনটি যোগফল 0 হবে, কি করে আমি বলে দিচ্ছি দেখো। এখান থেকে এই লাইনটা করার দরকার নেই, এখান থেকে দেখো এই সিটা যদি গুণ করি এসি হয়ে যাবে বিসি হয়ে যাবে, সমান কি লিখে দেবো k1, এখান থেকে যদি এটা গুণ করি বিএ হবে সি হবে, এখানে হয়ে যাবে কত k2, আর এখানে হয়ে যাবে বিটা গুণ করলে সি বিসি হয়ে যাবে এ বি হয়ে যাবে, সমান হয়ে যাবে কত k3, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস এবি প্লাস এবি প্লাস এবি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1, তো এটা হয়ে যাবে মিথ্যা। অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ হয় না স্থূলকোণ হয়, এটা হবে কি মিথ্যা। sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা ইকুয়াল টু কত 1, এখন 5 থিটা sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা হয়ে যাবে কত মিথ্যা। সমান আয়তন বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে 2:1, কিভাবে দেখো, একটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে, আর অর্ধগোলকের ভূমি তো সমান, তাহলে কত হয়ে যাবে 2/3 পাই আর কিউ, 2/3 পাই কত হয়ে যাবে আর কিউ, ঠিক আছে, 2/3 পাই আর কিউ। আর এখানে দেখো ভূমি সমান মানে এইচ ইকুয়াল টু এখানে আর হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 1/3 পাই আর কিউ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2/3 পাই আর কিউ, ঠিক আছে, 2/3 পাই কি আর কিউ সমান আয়তন বলেছি দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু অর্ধগোলকের ভূমি সমান, তাহলে পাই আর কিউ কেটে যাবে 1:2, তো এটা দুটো আলাদা আলাদা করা হয়েছে, তাহলে উচ্চতার অনুপাত কত হয়ে গেল 2:1, এটা আমি এটাকে আগে লিখে দিয়েছি, এটা পরে লিখে দিয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে 2:1, তার মানে এটা কত হবে, এটা হবে কি সত্য, লাস্টে হবে কি সত্য। আচ্ছা, তারপরে এটা দেখার চেষ্টা করি চারিদিকেরগুলা। আচ্ছা, এটা গড়টা কি বলছে, এত সংখ্যক n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার, তাহলে এই যে কে গুলা যদি যোগ করি, দেখো কে গুলা যোগ করলে কত হবে, গড় হবে তোমার দেখো n কে হবে প্লাস, ঠিক আছে, x1 প্লাস x2 এরকম করে আসবে, ঠিক আছে, যে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, এইটা হবে। আর কে n সংখ্যক কে যোগ করবে মানে n কে হয়ে যাবে বাই কে n, তাহলে এটা ভাগ যদি করা হয় দেখো n কে বাই n মানে কত হয়ে যাবে কে প্লাস, আর x1 প্লাস x2 ডট xn বাই n মানে হচ্ছে x বার, এটা হয়ে যাবে কত কে প্লাস x বার, এটা সত্য হবে, এটা হবে কি সত্য, ঠিক আছে।
আচ্ছা, এগুলো কি বলেছে, কোনো আসল 3 বছর চক্রবৃদ্ধি সুদে মিলে আসলের এত গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? জাস্ট তোমরা লিখে দিচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয় P ইনটু 1 প্লাস R বাই 100। ঠিক আছে, R বাই 100 তার কি হবে হোল কিউব সমান আমরা কি করব বলেছে, তার সুদে মূলে আসলের এত গুণ। আসলের এত গুণ মানে 8 24 25 26 কত হবে 27 বাই 8 গুণিত কত হবে P হবে। ঠিক আছে, এখানে P আর P ক্যান্সেল হবে। দেখো 1 প্লাস R বাই 100 হোল কিউব হচ্ছে মানে 3 হয়ে যাবে, 3 থেকে 9 বাই কত হয়ে যাবে 2। তাহলে R ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 এর 2 থেকে 1 বিয়োগ করলে 1 এর 2 মানে হয়ে যাবে কত 50%। আর ইকুয়াল টু কত হয়ে যাবে 50%। তারপরে বলেছে দুজনে তারপর বলছে দুজনে একটি যৌথ ব্যবসা, মোট লাভ হয় এত টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6000 টাকা এবং লাভাংশ 9000 টাকা। দ্বিতীয় ব্যক্তির মূলধন কত? দেখো মোট লাভ হয়েছে 15000 টাকা। আচ্ছা, প্রথম ব্যক্তির লাভাংশ হচ্ছে 9000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভাংশ কত হয়ে গেল? দ্বিতীয় ব্যক্তির লাভাংশ হয়ে গেল 6000 টাকা। 915, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভাংশ হয়ে গেল কত 6000 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যক্তির মূলধন যদি আমি x ধরি, তাহলে x বাই অনুপাত কত হবে, এর হচ্ছে মূলধন 6000, তাহলে আনুপাতিক ভাগ হয়ে গেল 6000 প্লাস x। কত টাকার মধ্যে পেয়েছে? 15000 টাকার মধ্যে। 15000 টাকার মধ্যে, সেইটা সমান আমি কি করে দেবো 6000, মানে x বাই x প্লাস 6000 ইনটু 15000 সমান কত হয়ে যাবে 6000। কারণ দ্বিতীয় ব্যক্তির আমি ধরলাম মূলধন হচ্ছে x, তাহলে দ্বিতীয় ব্যক্তির যদি মূলধন x হয়, অনুপাত কত হয়ে যাবে? অনুপাত হয়ে যাবে 6000 অনুপাত x। তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগ কত হবে? x বাই x প্লাস 6000। কত টাকার মধ্যে লাভ পেয়েছে? 15000 টাকার মধ্যে। কত পেয়েছে? 6000 টাকা। এখানে এই তিনটা করে শূন্য কাটো, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে এখান থেকে টোটাল আসছে তোমার 5x সমান 2x প্লাস 12000। তাহলে এখান থেকে এবার আসছে 3x আসবে, মানে x ইকুয়াল টু 3 4 12 4000 টাকা হয়ে যাবে। তাহলে x সমান কত হয়ে গেল 4000 টাকা হয়ে যাবে। তারপরে 3 বলেছে এত সমীকরণের বীজটা আলফা বিটা হলে এইটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এইখানটায় আমার হচ্ছে কি বলে দেখি, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কি হয়? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবং আলফা বিটা সমান কত হয়? সি বাই এ। আলফা বিটা সমান কত হবে? আলফা বিটা সমান হয় সি বাই এ। এবার এটা যদি ভাগ করি, দেখো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা করলে আমার কি হচ্ছে না মাইনাস, এখানে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, উপরে উঠে যাবে, মানে মাইনাস বি বাই কত হয়ে যাচ্ছে? মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি। তাহলে এখানে সি ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস বি অফ আলফা বিটা। সি ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল কত হচ্ছে? মাইনাস বি অফ আলফা বিটা। ঠিক আছে, এবার এখানটাই দেখো আমি মানটা যেটা বসাবো, এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি, এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস আলফা এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। এটা যদি আমি ধরো আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার উপরে কি আসছে? উপরে আসবে দেখো এখান থেকে এটাকে তুমি দুটা দিয়ে এ কমন আছে, এটাকে আমি বাইরে বের করে দেবো। এটাকে বাইরে বের করলে লসাগু হবে কত? লসাগু হবে বি আলফা প্লাস সি আর বি বিটা প্লাস সি। আচ্ছা, এখানে ডাইরেক্ট গুণ করছি, এখানে আলফা স্কয়ারের সাথে এটা গুণ হবে। ঠিক আছে না, আলফা স্কয়ারের সাথে যদি এটা গুণ হয় কত হয়ে যাবে? বি আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার সি, আলফা স্কয়ার সি মাইনাস এইটার সাথে এটা গুণ হবে বি আলফা বিটা স্কয়ার, বি আলফা বিটা স্কয়ার মাইনাস বি আলফা বিটা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার সি, মাইনাস বিটা স্কয়ার সি। ঠিক আছে, এ তো থাকলো। এইখান থেকে দেখো আমরা কি করতে পারবো, এইটার এইটা থেকে আমরা বি অফ আলফা বিটা কমন নিতে পারবো। মানে বি অফ আলফা বিটা কমন নিলে এখানে কি হবে না, আলফা মাইনাস বিটা হলো। আর এখানে আলফা স্কয়ার সি মাইনাস বিটা স্কয়ার সি থেকে আমরা প্লাস সি কমন নিলে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হবে, মানে কি হবে? আলফা প্লাস বিটা হবে ইনটু আলফা মাইনাস বিটা হয়ে যাবে। বাই তো নিচে যেটা আছে ওইটা থাক। ঠিক আছে, নিচেটা লিখছি না, শুধু উপরেটাই আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এ ইনটু এখানে দেখো বি অফ আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটা ইকুয়াল টু কত ছিল? দেখো আলফা বিটা ইকুয়াল টু কত ছিল না সি বাই এ। আলফা বিটা ইকুয়াল কত ছিল? সি বাই এ। আচ্ছা, এইখান থেকে তাহলে আমরা কি করবো, দেখো এই দুটা থেকে আলফা মাইনাস বিটা কমন যাবে। আলফা মাইনাস বিটা আমরা কমন নেই, তাহলে ভিতরে কি থাকছে? বি অফ আলফা বিটা প্লাস সি অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, বাই নিচে যেটা আছে সেটা থাকবে। তাহলে এ ইন্টু আলফা মাইনাস বিটা বাইরে থাকবে। এইখানটায় দেখো বি অফ আলফা বিটা, এখানে দেখো সি ইন্টু আলফা প্লাস বিটা সমান আমরা বের করেছিলাম, সি ইন্টু আলফা প্লাস বিটা এগুলো মাইনাস বি অফ আলফা বিটা। তাহলে আমরা এখানে বসাবো, বসালে এটা কত হয়ে যাবে? মাইনাস বি অফ আলফা বিটা। দেখো এটা কেটে গেল, বাই নিচে যেটা সেটা এটা কেটে গেলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে সব হয়ে যাবে, কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আসলে তোমাদের বোঝা গেল এটা মান জিরো। এবার বলছি এ প্লাস বি অনুপাত রুট অফ এ বি ইকুয়াল টু 2:1 হলে এ বির অনুপাত কত হবে? তাহলে এখান থেকে আমরা কি করবো, এটা না এ প্লাস বি বাই রুট এ বি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 2/1। ঠিক আছে, এবার যদি আমরা বর্গ করি, ধরো বর্গ করলে কত হবে? এ প্লাস বির হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে? 2ab, মানে রুট এবি মানে এবি হয়ে যাবে। এইখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি লিখবো? এ মাইনাস বির হোল স্কোয়ার। ঠিক আছে,
এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। কেন হয়ে যাবে? এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বির হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা রুট এবি, এটা দুই দুগুণ 4, সরি 4ab হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আর এই পাশে প্লাস 4 কেটে গেল। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত হয়ে যাবে 0। তার মানে এ সমান হয়ে গেল আমার বি। তার মানে এ অনুপাত বি সমান কত হয়ে যাবে 1 অনুপাত 1, ঠিক আছে। এটা কত হয়ে গেল? এ অনুপাত বি সমান কত হয়ে যাবে 1 অনুপাত 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা বলেছে দেখো, এটা তো তোমাদের হয়ে গেল এ অনুপাত বি। এটা বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি যদি 90 ডিগ্রি হয়। এটা হলো ত্রিভুজ এবিসি এর, এবিসি আমরা অঙ্কন করলাম এ বি সি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব অফ এসি। এইখান থেকে একটু লম্ব অঙ্কন করলাম, বিডি লম্ব অফ এসি হয়েছে। যদি বিডি সমান 16 সেমি, এটা হচ্ছে 16 সেমি, বিডি 16 সেমি, এডি 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি। আচ্ছা, তাহলে সিডির মান কত হবে? এবার সিডির মান কি হবে? এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, এবিডি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। সদৃশ্য যদি, তাহলে আমরা কি লিখতে পারবো? এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ বিডিসি সদৃশ্য, এডি বাই বিডি সমান বিডি বাই এসি। তাহলে দেখো এখানটায় ডিসি বের করতে বলেছি, মানে সিডি, সিডি সমান কত হবে? বিডি ইন্টু বিডি, বিডি সমান কত হচ্ছে 16, তাহলে 16 গুণিত 16 আর নিচে কত আছে? এডি সমান 10, ঠিক আছে। তার মানে এটা কত হচ্ছে? 16 16 গুণ 256, 256 বাই 10 মানে 25.6। সিডির মান কত গেল? 25.6। আচ্ছা, তারপরে বলেছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি। তাহলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ছবিটা তো আগে আঁকতেই হবে, যেটা আয়তক্ষেত্র বলেছে, যাই হোক আঁকাটা হয়েছে। এ বি সি ডি আয়তক্ষেত্র চিত্রের অভ্যন্তরে ও এমন ভাবে বিন্দু ওবি সমান 6 সেমি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা করি, এখান থেকে এটা করি, এটা হচ্ছে ও, এখান থেকে এটা একটা অঙ্কন করি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। আচ্ছা, এইখানটা এইটা না একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা কি আছে না, ও এ স্কোয়ার, তোমরা বই খুলে পেয়ে যাবে, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে। এইখান থেকে তোমাকে বের করতে হবে ও সি স্কোয়ার। ও সি স্কোয়ার যদি বের করতে হয়, ও বি সমান কত আছে 6, মানে এটা হয়ে যাবে 36, প্লাস ও ডি সমান কত আছে 8, মানে হচ্ছে 64, মাইনাস ও এ সমান কত আছে 5, মানে হচ্ছে 25। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে আমার কত? বিয়োগ করলে হচ্ছে 75। তাহলে ও সি সমান হয়ে যাবে রুট 75, রুট 75 মানে হচ্ছে 5 রুট 3, 15 3 5 5 25, 25 3 75, 5 রুট, অ্যান্সার হয়ে যাবে কত? 5 রুট 3। আচ্ছা, তারপরে বলেছি যদি এইটা থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রি মতো 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান মানে আমাকে বর্গ আকারে সাজাতে হবে। বর্গ আকারে যদি সাজানো হয় তাহলে কত হবে দেখো, যে 9 tan স্কয়ার থিটা মানে 3, থেকে আমরা লিখবো 3 tan থিটার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 a মানে হচ্ছে 3 tan থিটা, যে b মানে 4 cos স্কয়ার থিটা মানে 2 cot থিটা প্লাস 2 cot 2 cot থিটার হোল স্কয়ার। তিনটা এখানে 3 থেকে 9 tan স্কয়ার থিটা, 2 গুণ 4 4 cos স্কয়ার থিটা, মাঝখানে কত লিখি 3 গুণ 6 12 tan থিটা cot থিটা। তার মানে এক্সট্রা আমাকে -12 করতে হবে। কেন -12 করতে হবে? tan থিটা cot থিটা গুণ করলে 1 হয়ে যাবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আসছে 3 tan থিটা প্লাস 2 cot থিটা হোল স্কয়ার মাইনাস 12। এখানে বলেছে এই সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত হবে? 0 হবে। তো সর্বনিম্ন মান 0 কখন হবে? যদি এই হোল স্কয়ার টার্মটা 0 হয়, কারণ এটা নেগেটিভ তো হবে। এই হোল স্কয়ার টার্মটা যদি 0 হয়, এই হোল স্কয়ারের টার্মটা যদি আমার কত হয়ে যায়? 12 হয়ে যায়, ঠিক আছে। এই হোল স্কয়ার টার্মটা 12 হলে 12 মাইনাস 12 সমান কত হবে? 0। তার মানে এর সর্বনিম্ন মান কত হতে পারে? 12 হতে পারে। কেন? কারণ দেখো এর মান 12 বাদ দিয়ে বাকি এটা সর্বোচ্চ হতে পারে, কিন্তু সর্বনিম্ন হতে পারে না। মানে অ্যাকচুয়ালি 12 মাইনাস 12 0 হবে। তার নিচে যদি আমি ধরো -5, এর মান তো -5 কোনোদিন হবে না, -17 হবে, সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান এই পুরা রাশিটা সর্বনিম্ন মান হতে পারে 0। আর এই পুরা রাশিটা সর্বনিম্ন মান 0 কখন হবে? যদি 3 tan থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা হোল স্কয়ার সমান 12 হয়। তার মানে এর সর্বনিম্ন মান হয়ে গেল কত? 12। আচ্ছা, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ব্যাস এবি, কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়? সমকোণ হয়, ঠিক তো। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। আচ্ছা, তার আগে একটা আছে না, tan থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়। tan থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হলে sin অফ থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস cos অফ থিটা প্লাস 15 ডিগ্রি মান করতে। দেখো এইখানে এটা করব আমরা কেমন না, tan থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এইখানটায় আমরা করব কি, tan থিটা সমান cos থিটা। আর tan থিটা সমান cos থিটা কখন হয়? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো sin অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, sin অফ থিটা মাইনাস 15 ডিগ্রি আমার কত হয়ে যাবে? মানে sin অফ 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস cos অফ 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি।
তাহলে এটা বিয়োগ করলে কত হবে, সাইন 45 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2 প্লাস এটা 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে 1। তারপরে বলেছে 4 সেমি ব্যাসের কোন অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ ধরা হবে এটা হচ্ছে এবি ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমান হয়, এটা হচ্ছে এ বি ব্যাস, কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমান বিসি সমান 2√7, এইটা দেওয়া আছে 2√7। তাহলে এসি দৈর্ঘ্য, এসিটা বের করতে হবে, এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এবি হয়ে যাবে কত 4 দুগুণে 8, এটা বের করতে হবে। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, মানে এটা এসি সমান কত হয়ে যাবে, এসি স্কয়ার সমান হয়ে যাবে 8 স্কয়ার, লম্ব স্কয়ার ভূমি 8 স্কয়ার মানে 28 64 মাইনাস 2 দুগুণে 4 7 4 28, তাহলে 64 থেকে 28 বিয়োগ করলে কত হবে আমার 38, সরি 36। তাহলে এসি সমান কত হয়ে গেল, এসি সমান 6, এসি সমান কত হয়ে গেল 6 হয়ে গেল। ঠিক আছে, তারপরে বলেছে একটি ঘনকের ভিতরে, এরপরে এটা দেখার চেষ্টা করি 10 এরটা, আমরা কোথা থেকে শুরু করেছিলাম, এটা সেখান থেকে দিতে হবে, দিলে আমি সিরিজটা পাবো। ঠিক আছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, এই তো চলে এসেছে। এখানে বলেছে দেখো একটি ঘনকের ভিতরে দীর্ঘতম এত, দীর্ঘতম এত মানে এত সেমি একটা দণ্ড, দীর্ঘতম দণ্ড সবথেকে বেশি আমার কর্ণ রাখা যেতে পারে, তার মানে এটা 4√3 হচ্ছে কি ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সূত্র কি a√3 সমান কত হয়ে যাবে 4√3, a ইকুয়াল টু আমার এখানে হয়ে গেল কত 4, ঘনকের বাহু দৈর্ঘ্য হলো 4, আয়তন কত হবে 34/64 ঘনকের আয়তন হয়ে যায় কত a কিউব। ঠিক আছে, তারপরে বলেছে একটি লম্ববৃত্তের সঙ্গে ভূমির পরিধি 28 সেমি, ভূমির পরিধি দেওয়া আছে, তাহলে ভূমির পরিধি মানে আমার হচ্ছে 2πr, 2πr সমান আমরা করে দেবো 88, এখান থেকে আর পেয়ে যাবো, আর কি করে পেয়ে যাবো, দেখো 22 পাই মান হচ্ছে 22 এর 7 মানে 44, 44 গুণ 8 মানে আর এর মান হয়ে যাবে কত 7 এর 2, আর এর মান হবে কত 7 এর 2 না 7 গুণিত 2 সরি 88 গুণিত, আচ্ছা এটা করাই হোক, আর সমান হচ্ছে 88 গুণিত 2 বাই হচ্ছে কত, সরি 7, 88 গুণিত 7 বাই হচ্ছে 44, তাহলে 44 দুগুণে 88 মানে 7 দুগুণে 14। আচ্ছা, আর এর মান হচ্ছে 14। বলেছে তির্যক উচ্চতা 2 ডেসিমিটার হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল, তাহলে 22 এর 7 গুণিত এটা হচ্ছে 14 গুণিত 2 ডেসিমিটার মানে এটা হচ্ছে সেমিতে করলে 20, তাহলে 7 দুগুণে 14, তাহলে এটা গুণ করলে আমার কত হয়ে যাবে 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 880 হয়ে গেল। আচ্ছা, এটা মধ্যমা দেওয়া আছে, এখানে মান এক্স বারের মান কত হবে, ঠিক আছে এটা নরমাল আছে, এর বলছে সামেশন অফ এফআই ইউআই, এখানে এক্স বারের সূত্র কি হয়, এক্স বারের সূত্র হচ্ছে সামেশন অফ এফআই ইউআই মাইনাস এফআই বাই ইউআই, এটা বসিয়ে দিলেই মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে 5 দাগের একটা কি বলেছে দেখো, 5 দাগে বলেছে কিছু টাকা 3 বছরের সরল সুদ এত টাকা, যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায় তবে ওই সময় টাকা সুদের মূল্য 980 টাকা হবে, সুদের হার আসল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি যদি সুদের হার যদি r% ধরা হয় আর আসল যদি x টাকা ধরি, ঠিক আছে, তাহলে বলেছে দেখো 3 বছরের সরল সুদ 944 টাকা, কিছু টাকা 3 বছরের সরল সুদ 944 টাকা হলো। ঠিক আছে, যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি হয় তখন টাকা সুদের মূল্য হবে কত 980 টাকা হবে। ঠিক আছে, 25% যদি আমরা কি করি বৃদ্ধি করি, সরল সুদ সহ 944 টাকা 3 বছরে, তাহলে 3 বছরে প্রথমে আছে আসল, আসল প্লাস r% হারে x টাকায় 3 বছরের সুদ কত হবে x ইনটু 3 ইনটু r বাই 100 সমান হচ্ছে কত 944 টাকা। বলেছে যদি 25% সুদের হার বৃদ্ধি করা হয়, সুদের হার 25% বৃদ্ধি করলে কত হবে না r প্লাস r গুণিত 25/100, এখানে করতে হবে যদি সুদের হার 25% বৃদ্ধি করা হয় তাহলে হবে কত r প্লাস r ইনটু 25/100, তাহলে 25 4 100, 4r প্লাস r মানে এটা হয়ে যাবে কত 5r/4। ঠিক আছে, তখন তার আসল প্লাস ওই একই সময় মানে 3 বছরে x ইনটু 3 ইনটু তখন সুদের হারটা চেঞ্জ হবে 5r/4 বাই 100 সমান কত হয়ে যাবে 980 টাকা, এটা একটা সমীকরণ হবে। ঠিক আছে, এইবারে দেখো একটা জিনিস, যদি এই টাকার এটাকে আমরা 1 নম্বর দিব আর এটাকে আমরা 2 নম্বর দিব। ঠিক আছে, যদি আমরা এই দুটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি হবে দেখো এখানে x আর x কাটবে। ঠিক আছে, বিয়োগ করলে কি হবে x আর x কেটে যাবে, যদি x আর x কেটে যায় এখানে কত হবে 3xr, দেখো 3xr বাই 100 হবে। ঠিক আছে, মাইনাস এটা 5 3 15, 15xr বাই এটা 400 মানে 400 হয়ে যাবে। ঠিক আছে, সমান এটা বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস 36, 944 থেকে 980 বিয়োগ করলে মাইনাস 36। আচ্ছা, এইখান থেকে তাহলে কত হবে দেখো এটা 1 সমান 4 থেকে 12xr, 12xr মাইনাস 15xr মানে 3xr, মাইনাসটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, 3xr সমান কত হয়ে যাবে না 36 গুণিত 400, এইখান থেকে xr সমান হয়ে যাবে কত না 12 গুণিত 3 কে 3 হচ্ছে 12 গুণিত 400। ঠিক আছে, এবারে যে কোনো একটাই বসিয়ে দাও, তাহলে প্রথমটা যদি আমি বসাই x প্লাস 3xr বাই 100 সমান কত আছে, সমান আছে 944। ঠিক আছে, আচ্ছা এইখানটায় x প্লাস xr সমান কত আছে 12 গুণিত 400 মানে 3 গুণিত
12 গুণিত 400, এগুলো তুমি ক্যালকুলেশন করে করবে, আমি শর্টে দেখিয়ে দিচ্ছি যাতে কি অঙ্কটা না লেন্দি হয়। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন গুলো একটু দেখিয়ে দিচ্ছি। 944, তাহলে দুটো শূন্য কাটো, তাহলে দুটো শূন্য কাটো, তাহলে অ্যাকচুয়ালি এখানে x সমান আমার কত হয়ে যাবে 944 বিযুক্ত 12 3 36, 36 4 6 4 24 7 3 12 144, তারপর আমার কত হয়ে গেল 800 টাকা। তাহলে x সমান যদি 800 হয়ে যায়, এখানে আবার বসিয়ে দেয় x সমান 800 দিলে আর এর মান কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তার সাথে তোমরা এটা পেরে যাবে। তারপরে বলছে কৌশিক এবং সঞ্জয় এত টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু আরম্ভ করলো। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা দেখাতে পারবো। কৌশিক এবং সঞ্জয় এত টাকায় তোলে, তাহলে মূলধনের অনুপাত কত হয়ে যাবে 100, এটা শূন্য শূন্য তো কাটবে দুটা করে, 125 অনুপাত হচ্ছে তোমার 85। আচ্ছা, এটা তাহলে যাবে তোমার 25 আর 17 5 85, 5 25 125 আর 17 25 অনুপাত 17 হলো। এবার বলছি লাভের 40% দ্বারা সমান ভাবে, তোমার মোট লাভ হচ্ছে x, লাভের 40% মানে x গুণিত কত হচ্ছে 40/100। ঠিক আছে, শূন্য শূন্য কাটবো, 2 দুগুণে 4, 2 5 10, মানে লাভের 40% মানে কত হচ্ছে 2x/5। ঠিক আছে, 2x/5 টাকা হলো। এবারে দেখো, এবারে যদি 2x/5 টাকা হয়, ঠিক আছে, আচ্ছা এই টাকাটা সমান দুভাগে ভাগ করলে এটা কত হবে, যদি 2 দিয়ে ভাগ করি, সমান দুভাগে ভাগ করলে কত হবে না 2x/10 হলো। আচ্ছা অবশিষ্ট মূলধনের অনুপাত, অবশিষ্ট মূলধন কত হবে 2x/5 টাকা হয়েছিল, অবশিষ্ট কত হবে x মাইনাস 2x/5, মোট টাকা লাভ ছিল x, অবশিষ্ট লাভ x মাইনাস 2x/5, মানে অবশিষ্ট লাভ হলো কত 3x/5 টাকা। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে দেখো কত টাকার মধ্যে, x টাকার মধ্যে তার 3x/5 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 3x/5 টাকা যদি মূলধনের অনুপাতে ভাগ হয়, 3x/5 গুণিত, আচ্ছা কে, এটা হচ্ছে কৌশিকের এত টাকা লাভ্যাংশ, তাহলে কৌশিকের কত আছে 25, তাহলে 25/25 প্লাস 17, 25 প্লাস 17 কত হয়ে যাবে 42, এই টাকাটা তারা লাভ পাবে। তাহলে আমি কি করবো দেখো, টোটাল লাভ, এটা মূলধনের অনুপাতে লাভ হলো কৌশিকের, এটা সমান ভাগে ভাগ করে এটা পেলো, এই দুটার সমষ্টি সমান, ক্যালকুলেশন করে দেবো কত 1950, তাহলে 5 5 এটা 25 কাটো, 3 1 3 3 4 12 14, তাহলে 5x/14 প্লাস 2x/10, এটা লসে কত যাবে 14 10 70, 14 5 70 মানে 5 5 25x, 25x 10 7 70, 7 2 14x সমান 1950 হলো। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 25 এর সাথে 14 যোগ করলে 39, মানে x সমান ডাইরেক্ট আমরা করছি 1950 গুণিত 70/5 আর 9 39। ঠিক আছে, 39 5 195, মানে হয়ে যাচ্ছে আমার 50, তাহলে 7 5 35, 3 5 0 0। তাহলে সঞ্চয় লাভ কত, এটা তো হচ্ছে তোমার মোট লাভ, তার মধ্যে কৌশিক পেয়ে গেছে 1950, তাহলে সঞ্চয় লাভ কত হবে, এখান থেকে আমি বিয়োগ করে দেবো 1950, বিয়োগ করলে কত হবে 0 5 আছে 10 পাবো, 5 দিলে হাতে 1 10, 10 পাবো 5 দিলে 1 দিলে হাতে হলো 1 1 1550 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপর বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, 5 গুণ মানে হচ্ছে 5x, তার বর্গের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ মানে 2x স্কয়ার, x স্কয়ার এর থেকে 3 কম মানে 8, এইটা তোমাকে করতে হবে 5x - 2x স্কয়ার = 3, 5x স্কয়ার কি না 5x স্কয়ার মাইনাস 5x, 5x - 2x স্কয়ার = 3, এইটা হয়ে গেল। এটা এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করবে। আর এটা তো বইয়ের অঙ্ক একদম আছে, 2b স্কয়ার গুলো 9 আছে এবং আগের স্কুলেও আমি করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা পরের গুলো দেখি চলো। আচ্ছা দেখো, এটা তো একদম সহজ, বই আছে করে নিবে। এইখান থেকে এটা কি বলেছে, এটা উত্তর একটু ভুল আছে, এটা 4 আছে উত্তর, এটা 3 হবে। ঠিক আছে, এখানে তোমাকে বের করতে বলেছি a বাই 1 মাইনাস a প্লাস 1 বাই 1 মাইনাস b প্লাস 1 বাই 1 মাইনাস c, 1 মাইনাস c এর মান কত, এটা দেওয়া আছে 1। এইখান থেকে আমরা যদি বসাই ভালো করে দেখো, 1 বাই 1 মাইনাস a সমান কি পাবো না 1 মাইনাস b বাই 1 মাইনাস b মাইনাস c বাই 1 মাইনাস c। ঠিক আছে, a বাই 1 মাইনাস প্লাস যেটা আছে সেটা বসিয়ে দিলাম 1 বাই 1 মাইনাস b প্লাস 1 বাই 1 মাইনাস c। এখান থেকে দেখো 1 প্লাস এইটার এইটা থেকে যদি 1 বাই 1 মাইনাস b কমন নেই, তাহলে কত হবে 1 মাইনাস b প্লাস একই রকম এই দুটো থেকে যদি 1 বাই 1 মাইনাস c কমন নেই, তাহলে কত হবে এটা 1 মাইনাস c। দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে এইখান থেকে আমরা কি পাবো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে 3। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা তো পুরো একদম বইয়ের অঙ্কটা।
উপপাদ্য আছে, এবার আমরা ত্রিকোণমিতিগুলা উপপাদ্য সম্পাদ্য সবগুলো বই আছে, এই প্রয়োগটাও বই আছে, রেখেছি আমি। আচ্ছা, বাকি আমরা চলো ত্রিকোণমিতিটা করার চেষ্টা করি। আর বাকি হলো ত্রিকোণমিতি আর পরিমিতি। আচ্ছা, একটি চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে। চতুর্থ কোণটা মানে কি 360 থেকে তিনটাকে যোগ করবে, 360 থেকে বিয়োগ করে দিবে, দিয়ে তার ষষ্ঠী কোণ বৃত্তীয় মান বের করবে। এটা তো একদম সহজ। আর এটা বলেছিল sin θ = a² - b² / a² + b²। এখান থেকে cos θ বের করবে, দিয়ে cos θ সমান কি করে দিবে cos θ / sin θ। আলাদা করে sin θ সমান cos θ আগে বের করে নিবে, দিয়ে করে দিবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা বলা আছে cos θ + √3 sin θ = 2 sin θ হলে এটা প্রমাণ করতে হবে। এটা কি বলেছে, এটা একটু বইয়ে নাই। আচ্ছা, cos θ + √3 sin θ = 2 sin θ। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো cos θ সমান 2 sin θ মাইনাস √3 sin θ। তাহলে এইখান থেকে হবে cos θ = 2 মাইনাস √3 sin θ। তাহলে এইখান থেকে sin θ = কত হয়ে যাবে cos θ / 2 মাইনাস √3। যদি ঘাতকরণ দিয়ে করানো হয়েছে, তাহলে এটা হয়ে যাবে cos θ * 2 + √3। তাহলে এখানে আমার নিচে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে হবে কি না, sin θ মাইনাস √3 cos θ। তাহলে এইখানটায় আমি sin θ এর মান যদি বসে এটা গুণ করে বসিয়ে দিচ্ছি, বসালে কত হবে 2 cos θ প্লাস √3 cos θ মাইনাস √3 cos θ, মাইনাস √3 cos θ প্লাস √3 cos θ আসবে সমান 2 cos θ। হয়ে গেল প্রমাণ। তারপর বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থায় একটা ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কি, এটা করবে দেখো, এটা আছে আমার এরকম, যদি উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, এটা হলো আমার 45 ডিগ্রি, সেখান থেকে যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে যে ছায়া দৈর্ঘ্য হবে সেটা 60 মিটার বেশি হবে। তাহলে এটা যদি x হয় আর এটা হবে কত 60 হবে, তাহলে পুরাটা হবে কত x + 60। এটা তুমি a b c আর এটা d দিতে পারো। ঠিক আছে, আমাকে বলেছে কি স্তম্ভটির উচ্চতা h বের করতে হবে। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে tan 45 ডিগ্রি সমান কত হয়ে যাবে লম্ব বাই ভূমি মানে কত h/x। তার মানে এখানে tan 45 ডিগ্রি মানে তো 1, তার মানে x = কত হয়ে যাবে h। একই রকম ত্রিভুজ ABD এর ক্ষেত্রে কত হবে এটা লিখতে হবে, আমি বলে দিচ্ছি tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি মানে কত হবে x + 60, x + 60। ঠিক আছে, এবারে tan 30 ডিগ্রির মান কত 1/√3। আচ্ছা, 1/√3 = এখানে h বাই কত করে দেবো, দেখো x সমান h আছে, h + 60। এবার এখানে √3h হবে আর এটা h গুণ হবে, তার মানে অ্যাকচুয়ালি h সমান কত হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে 60/√3 - 1। এবার যদি করণী নিরসন করি কত হবে 60 × √3 + 1/2। তাহলে 2 3 6 0 কত হয়ে যাবে 30 × √3 + 1, এত মিটার। ঠিক আছে, তারপরে বলছে একটি খাড়া পাহাড়ের চূড়া এর পাদদেশ থেকে একটি 30 মিটার উঁচু স্তম্ভের চূড়ার অবনতি কোণ। দেখো এইখান থেকে এই পাশে একটা পাহাড় আছে, এইটা হচ্ছে চূড়া, এইটা হচ্ছে আমার 30 মিটার। এইখান থেকে আমি যখন এই চূড়াকে দেখছি, ঠিক আছে, তখন এই পাদদেশের উন্নতি কোণ, ঠিক আছে, চূড়ার অবনতি কোণ আর পাদদেশের উন্নতি কোণ, এই যে পাদদেশ পাহাড়টার পাদদেশের উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, আর চূড়ার অবনতি কোণ এখান থেকে আমি এটা কোণটা নিই, অবনতি কোণ মানে এইখান থেকে এইটা হচ্ছে আমার কত 30 ডিগ্রি, রাইট। এটা হচ্ছে কত 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে আমার কত 30 ডিগ্রি, যেটা আকৃতি হচ্ছে। আচ্ছা, এইটা 30 মিটার। ঠিক আছে, বলেছে খাড়া পাহাড়টির উচ্চতা কত, এই পাহাড়টার উচ্চতা দেখো, এটা যদি 30 হয় এটাও কত হবে 30 হবে। তো এইটা আমাকে বের করতে হবে, এটা h। এই hটা পেতে হলে আমাকে এইটা জানতে হবে, এইটা জানতে হলে আমাকে এইটা জানতে হবে। এইটা কি করে পাবো না, দেখো a b, এটার নাম দেই c, এটা d, এটা e। তাহলে দেখো এখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি করে দেবো, লম্ব বাই ভূমি, এইটার ক্ষেত্রে সাইন লম্ব বাই ভূমি, হ্যাঁ। তাহলে এটা কত
tan 60° ইকুয়াল টু এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে এবি লম্ব বাই কত হবে ভূমি বিসি। আচ্ছা বিসিটা যদি ধরো আমি এক্স ধরি তাহলে কত হয়ে যাবে 30/x। তাহলে tan 60° এর মান কত হবে √3। তাহলে অ্যাকচুয়ালি এক্স সমান কত হয়ে যাবে 30/√3। 30/√3 মানে উপর নিচে যদি √3 নিচে 3 হবে 3 × 10 30 মানে 10√3। এইটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে tan 30° হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে tan 30°, দেখো এটা হয়ে গেল এডি সমান কত হয়ে গেল tan√3। তাহলে tan 30° ইকুয়াল টু লম্ব বাই ভূমি সমান h/tan√3। তাহলে tan 30° এর মান কত 1/√3 সমান হয়ে যাবে কত h/tan√3। তাহলে এখানে √3 কাটবে h ইকুয়াল টু কত হয়ে যাবে 10। তাহলে পাহাড়ের চূড়া মানে কত সিই। সিই সমান কত হবে এটা হচ্ছে ডিসি হচ্ছে 30 প্লাস উপরেটা হলো 10 মানে টোটাল 40 মিটার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পরিমিতিগুলো দেখি কি বলেছে। দেখো পরিমিতিতে বলেছে প্রথমে 50 মিটার দুমুখ খোলা লোহার পাইপের ব্যাস 20 সেমি, ভিতরের ব্যাস 6 সেমি, পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি তিনটা তোমাকে বের করতে হবে। এক হচ্ছে বাইরের ক্ষেত্রফল, বাইরের যদি ক্ষেত্রফল হয় বাইরের ক্ষেত্রফলের উচ্চতা ক্ষেত্রফল কত মানে 2πr/h। ঠিক আছে, তাহলে এটা 2 গুণিত 22/7 গুণিত আর মানে বাইরের ব্যাস আছে 20 মানে এটা হয়ে যাবে কত 10 ইন্টু কত হয়ে যাবে 50। তাহলে এটা কত হচ্ছে 5 দুগুণে 10। আচ্ছা 5 দুগুণে 10 মানে 100 10 1000। আচ্ছা 1000, যা 22 এর সাথে আমি পাই রেখে দিই, এটা হচ্ছে 1000 পাই। তা বাইরের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল কি হবে একই রকম ভাবে তোমার 2 হয়ে যাবে একই রকম ভাবে ভিতরেরটাও করবে 2πr/h করে। আমি জাস্ট বলে দিচ্ছি r ইকুয়াল টু কত হয়ে যাবে 3 মানে 2 গুণিত 2 গুণিত পাই গুণিত ব্যাস হচ্ছে 6 সেমি মানে 3 গুণিত 50 3 দুগুণে 6 6 5 30 300 পাই। ঠিক আছে, এটা বাইরের ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফল। এবারে পাইপের ক্ষেত্রফলটা কত হবে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তাহলে পাই আর স্কয়ার মানে কত হবে আর টু স্কয়ার মাইনাস আর ওয়ান স্কয়ার মানে 10 10 100 মাইনাস 3 3 9 100 মাইনাস 9 মানে কত হয়ে যাবে 91। 91 গুণিত 50 মানে 5 একে 5 আর 9 5 এ 45 এত পাই। এই তিনটাকে যোগ করে দিবে দিলে হয়ে গেল কি সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববিত শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? এটা আগের স্কুলে করেছি আমি। আচ্ছা এটা 8 সেমি থেকে বেসাদের নিরেট ব্লক বলি 1 সেমি পর্যন্ত বই আছে মনে নেই। তো আজকে আমাদের এখান পর্যন্ত শেষ হলো। পেজ নাম্বার 140 আলোচনা করলাম। কিছুদিন বন্ধ ছিল একটা কাজে চলে গেছিলাম আমি, আবার এবার কন্টিনিউয়াসলি তোমাদের চলে থাকবে। এরপরে যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা চলে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। চলো দেখা হচ্ছে আবার পরের স্কুলে।